ভোটের দিন যখন এই 6টি জায়গায় ভোট হচ্ছে, হঠাৎ করেই নজরে চলে আসে নৈহাটি। তার কারণ নৈহাটির ঠিক পাশে গুলি চলল এবং একজনের মৃত্যু হলো। তো সেই নৈহাটিতে সেই ভোটের নৈহাটির ভোটে কি তার কোনো প্রভাব পড়বে? একটা ভয়ের আতঙ্কের জায়গা তৈরি হয়ে যাচ্ছে হয়তো, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও তখন ঠিক এই একই কথা বলেছিল যে আমাদের নজরে রাখতে হবে নৈহাটির ভোটে কোনোভাবে কোনো রকম কোনো প্রভাব যাতে না পড়ে। প্রভাব পড়ছে কি বোঝা যাবে হয়তো কিছুক্ষণ পরে। তো নৈহাটি থেকে আমার সঙ্গে সোমরাজ রয়েছেন, আমার সহকর্মী। সোমরাজ, নৈহাটির আশপাশের এলাকা যদি দেখতে হয়, অন্তত ভোটের সময় যে ছবি আমরা দেখেছিলাম তাতে আজ বোধহয় আরেকটু নিরাপত্তার কড়াকড়ি থাকবে। তো নিরাপত্তার কড়াকড়ি যেমন থাকবে, তেমন নৈহাটি নিয়ে একটা চাপা উত্তেজনাও রয়ে গিয়েছে। ফিল করছো তুমি ওখান থেকে? দেখো, একদমই নিরাপত্তার কড়াকড়ি অবশ্যই রয়েছে। আমরা যখন কাউন্টিং সেন্টার পর্যন্ত আসতে চাইলাম, নৈহাটি স্টেডিয়াম যেখানে এই মুহূর্তে ঠিক আমরা রয়েছি, তার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু নিরাপত্তার কড়াকড়ি অবশ্যই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, রাজ্য পুলিশের নিরাপত্তারক্ষীরা রয়েছেন। ফলত সব মিলিয়ে এবং গোটা যে কাউন্টিং সেন্টারের যে 1 কিলোমিটার এলাকা, সেটা কিন্তু নো এন্ট্রি জোন করে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের জানানো হয়েছে যে তারা কাউন্টিং সেন্টার কেন, কাউন্টিং সেন্টারের 1 কিলোমিটারের মধ্যে কোথাও কোনো জমায়েত হতে পারবেন না। তার কারণ নির্বাচনের যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, তাকে মাথায় রেখেই কিন্তু আজকে গণনার দিনে যাতে কোনো রকম অশান্তি তৈরি পরিস্থিতি না হয়, সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর অবশ্যই তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে। আর এই যে নৈহাটি কেন্দ্রের যে উপনির্বাচনের যে গণনা, সেই গণনা হবে 10টি রাউন্ডে, 21টি টেবিল রাখা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ইভিএম এর যে গণনা শুরু হবে, আর কিছুক্ষণ বাদে ইভিএম এর গণনা শুরু হবে। এখন চলছে পোস্টাল ব্যালটের গণনা। সেক্ষেত্রে মনে করা হচ্ছে 11টা থেকে 11:30টার মধ্যে গণনা প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তুমি দেখতেই পাচ্ছ, অর্থাৎ ঘন্টা খানেকের মধ্যে আমরা হয়তো একটা ট্রেন্ড পেয়ে যাব নৈহাটির। সোমরাজ, ঘন্টা খানেকের মধ্যে হয়তো একটা ট্রেন্ড পেয়ে যাব। সোমরাজ আমার সঙ্গে ছিলেন নৈহাটি থেকে সনদ দে, এখানে তৃণমূল প্রার্থী। সনদের বক্তব্য একবার শুনবো। দেখা গেছে 2021-2000 তৃণমূলের ভোট পার্সেন্টেজ কিছুটা হলেও কমছে। তো 2026 একটু বাদে দেখতে পাবেন কতটা বেড়েছে, একটু বাদে দেখতে পাবেন। দাদা, কি দেখছেন পুরো সম্পূর্ণভাবে বিষয়টি? 100% মার্জিন বাড়বে একদম। হাজী নুরুল ইসলামের জায়গায় এবার কে? হাড়োয়া থেকে আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা। হাড়োয়ায় আইএসএফ ভীষণভাবে আশাবাদী। তো কাউন্টিং শুরু হয়ে গিয়েছে, একটা চাপা টেনশন রয়েছে। আমি একটু পরিস্থিতিটা দেখতে চাইবো তোমার থেকে, তুমি গ্রাউন্ড জিরোতে আছো। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি হাড়োয়া বিধানসভা কেন্দ্রে, একেবারে ভোট গণনা কেন্দ্রের সামনে। কিন্তু যেটা তুমি যেমনটি বলছিলে, আইএসএফ অবশ্যই একটা ফ্যাক্টর। তার কারণ একসময় এখানে বামেদের শক্ত ঘাঁটি ছিল, সেই বামেরা এবার আইএসএফ এর সঙ্গে একেবারে জোটবদ্ধ হয়ে প্রার্থী দিয়েছেন পিয়ারুল ইসলাম। ফলে তিনি কিন্তু সকাল থেকেই বলছেন, বা এর আগেও বলেছেন, যে যদি ভোট স্বাভাবিক হয়, শান্তিপূর্ণ হয়, তাহলে কিন্তু তিনি জিতবেন। তার কারণ এখানে প্রায় 70% সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। ফলে আইএসএফ একটা সেই দিক থেকে দেখতে গেলে তারা একটা শক্ত জায়গা, এবং তারা বলছেন যে তার ব্যাপারে আশাবাদী। অন্যদিকে বিজেপি কিন্তু একটা অভিযোগ করছেন, বিজেপি প্রার্থী বিমল দাস, যে রাতভর নাকি শাসক দলের অত্যাচার হয়েছে। যারা এজেন্ট হবে বলে এখানে নাম দিয়েছিলেন, তাদেরকেও কিন্তু রাতভর ভয় দেখানো হয়েছে, বাড়ির মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। এরকম একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু শাসক দলের পক্ষ থেকেও কিন্তু তারা জেতার ব্যাপারে আশাবাদী। তার কারণ এখানে হাজী শেখ নুরুল ইসলাম তৃণমূলের প্রার্থী ছিলেন, প্রায় 81,000 ভোটের কিন্তু তিনি বিধানসভায় জিতেছিলেন। পরবর্তীকালে তিনি লোকসভা, যখন বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হন, তারপরে শুধুমাত্র এই হাড়োয়া বিধানসভায় 1,11,700 ভোটে কিন্তু তিনি জিতেছিলেন, শুধুমাত্র হাড়োয়া বিধানসভায়। ফলে সেখান থেকে একটা ভোটের যে মার্জিন, সেটা কিন্তু একটা বিশাল গুরুত্ব। তার কারণ 2,69,103 জন হচ্ছে ভোটার সংখ্যা এখানে, এবং তার কিন্তু প্রায় 1,11,103 জন কিন্তু ভোট 2000 আর কি যে 24-এর ইলেকশন ছিল, লোকসভা ইলেকশন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী শেখ নুরুল ইসলাম জিতেছিলেন। পরবর্তীকালে তিনি এই হাড়োয়া বিধানসভা ছেড়ে চলে গেলে তার স্লোগান পাল্টা স্লোগান শুরু হয়ে গিয়েছে। জিয়াউল, মাদারিহাট, সরাসরি মাদারিহাটের ছবি দেখবো। রাজকুমার রয়েছেন আমার সঙ্গে মাদারিহাট থেকে। মাদারিহাট, সরাসরি একবার মাদারিহাটের ছবি দেখে যাওয়া যাক। 8:25, অর্থাৎ পোস্টাল ব্যালট কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। ভিতর থেকে কিছু খবর পাচ্ছি, বাইরে কোনো চাপা টেনশন উত্তেজনা কিছু দেখতে পাচ্ছ?
দেখো অতনুদা, সেটা হচ্ছে যে উত্তেজনার পারদ কিন্তু চড়ছে। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল এবং বিজেপি দুই শিবিরই তারা যে আলাদা আলাদা টেন্ট করেছে সেখানে তারা জমায়েত করতে শুরু করেছে এবং কাউন্টিং সেন্টারের যে ভেতরে তার একেবারে ভোট গণনার প্রস্তুতির একেবারে শেষ মুহূর্ত কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু ভোট গণনা শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু পোস্টাল ব্যালট পৌঁছে গিয়েছে, সেগুলোও খোলা হবে। ইভিএম মেশিন রাখা আছে, ইভিএম মেশিনগুলো বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে সব মিলে কিন্তু প্রস্তুতি নিয়ে গোটা রাজ্যের নজর কিন্তু মাদারিহাটে, কারণ মাদারিহাট বিধানসভায় কিন্তু একেবারে পদ্মের যে ঘর, সেই পদ্মের এই কিন্তু প্রশ্নে কিন্তু একেবারে মাদারিঘাটে দিকে সকলের নজর। সমস্ত নির্বাচনী যারা এজেন্ট, যারা পলিটিক্যাল পার্টির এজেন্ট, তারা কিন্তু গণনা কেন্দ্রে ঢুকে গেছে এবং ভোটকর্মী প্রায় 200-র বেশি ভোটকর্মী রয়েছে, তারাও কিন্তু গণনা কেন্দ্রের ভেতরেই রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আত্মসাৎ করেছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ফলে সব দিক দিয়ে কিন্তু একেবারে ভোট গণনার যে শুরুর যে প্রস্তুতি, এটা একেবারে চূড়ান্ত পর্যায়ে। অতুল। ধন্যবাদ। এ রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও নজর রয়েছে আমাদের।